আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনাম। নির্যাতনের সেল হিসেবে ব্যবহৃত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ আইয়ামে জাহিলিয়াত করে গেছে মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ হওয়ার আগেই রায় নিয়ে মন্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ। ভবিষ্যতে এমন বক্তব্যে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। পিলখানা হত্যা মামলায় দণ্ডাদেশ প্রাপ্তদের বিস্ফোরক মামলায় জামিন না দিতে শহীদ স্বজনদের দাবি, সুবিচার পাওয়ার আশা। এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় 5 প্রতিষ্ঠান জবাব দিলে প্রয়োজনীয় ব্যবস্থা। জুলাই আন্দোলনে আহতদের স্মার্ট এনআইডি প্রদান। এবং ফিলিস্তিনিদের সরিয়ে গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাব। জর্ডান, মিশর, উত্তর কোরিয়ার প্রত্যাখ্যান। অধিবাসীদের নিজ ভূমিতে রাখায় একমত আরব বিশ্ব। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। তিনি বলেন, কোনো যুক্তি ছাড়াই মানুষকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার ও গুম করা হয়েছে। নির্যাতনের সেল হিসেবে পরিচিত ঢাকার 3টি স্পটের আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গোপন কারাগার হিসেবে পরিচিত আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকার স্পট 3টি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন। গত কয়েক বছর গুম হয়ে থাকা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি প্রধান উপদেষ্টাকে তার নির্যাতনের চিত্র তুলে ধরেন। প্রধান উপদেষ্টার সঙ্গে নিখোঁজ তদন্ত কমিশনের সদস্য, বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত ও মিডিয়ার সদস্যরাও আয়নাঘর পরিদর্শন করেন। সত্য বলছে না, কারণ না থাকে নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই চলতি বছর রায় হবে, এমন মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভবিষ্যতে এমন বললে কঠোর পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন আদালত। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে 20 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন ট্রাইব্যুনাল। মাঝার লোকমানার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে এ পর্যন্ত 18টি মামলা হয়েছে। সব মামলায় তদন্ত চলমান। তবে প্রসিকিউশন জানিয়েছিল চলতি মাসেই কয়েকটি মামলার তদন্ত শেষ হতে পারে। এমন একটি সময়ে চলতি বছরে কয়েকটি মামলার রায় হবে বলে যে মন্তব্য করা হয়েছে তার কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয় তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিষয়ে আদেশ দেন আদালত। এই মামলায় 11 জন আসামির মধ্যে একজন আসামি জিয়াউল হাসান, উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রামপুরায় জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যা মামলায় দণ্ডাদেশ রয়েছে এমন আসামিদের বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় জামিন না দেওয়ার দাবি জানিয়েছেন শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। বলেছেন অন্য আসামিদের ব্যাপারে আদালতের সিদ্ধান্ত মেনে নেবেন তারা। ইনাবুল কবির রূপমের রিপোর্ট। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠন আত্মপ্রকাশ উপলক্ষে বুধবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন। বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে শহীদ অফিসারদের নিজ নিজ অবদান তুলে ধরব। আমরা বিশ্বাস করি যে তারা এদেশের সম্পদ এবং সম্মানের সাথে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই অ্যাসোসিয়েশন। বিস্ফোরক মামলায়ও আসামি আছেন। পিলখানা হত্যাযোগ্য মামলা নিয়ে নিজেদের অবস্থান জানান শহীদ পরিবারের সদস্যরা। হত্যা মামলায় যারা রয়েছে, অর্থাৎ যারা কিনা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাদেরকে যেন আইনের ঊর্ধ্বে গিয়ে ছেড়ে দেয়া না হয়। হত্যা মামলার রিইনভেস্টিগেশন হোক, এতেও কোনো অসুবিধা নেই, তবে ইনভেস্টিগেশন অর্থাৎ রিইনভেস্টিগেশন হওয়ার সময় যেন অন্ততপক্ষে এই হত্যা মামলার যে সমস্ত আসামি রয়েছে তাদেরকে বের করে দেয়া না হয়। বিশেষ আদালত সবার প্রতি সুবিচার করবেন আশা শহীদ পরিবার সদস্যদের। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। শর্ত ভঙ্গ করে এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় 5টি প্রতিষ্ঠান শোকজে জবাব দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শন করার কথাও জানান তিনি। পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের মাঝে স্মার্ট এনআইডি প্রদান করেছে এনআইডি বিভাগ। নাজিব বেকের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের ঘটনায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে চুক্তি বাতিলের পর সম্প্রতি সেবা গ্রহণকারী আরও 5টি প্রতিষ্ঠানকে নিয়মভঙ্গের অভিযোগে শোকজ করে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারীদের সাথে মতবিনিময় সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, এনআইডির তথ্য ভান্ডারকে নিরাপদে রাখতে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা তাদেরকে শোকজ করেছি, আমরা জবাব পেলে তারপরে আমরা কি ব্যবস্থা নেওয়া যায় ওই জবাবের ভিত্তিতে নিব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা একাধিক টিম গঠন করে রাখব, যেখানে নিরাপত্তা বাহিনীর বা আমাদের এজেন্সিগুলোর সদস্যরাও থাকবেন এবং আমাদের টেকনিক্যাল লোকজন যারা আছেন, এরা যে কোনো সময় আপনাদের সিস্টেমটি পরিদর্শন করতে পারবে আপনাদের অনুমতি ছাড়াই। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের স্মার্ট কার্ড প্রদান করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের বিষয়েও কথা বলেন তিনি। আমরা আপনাদের মতোই জানতে পেরেছি যে কোনো জায়গায় হয়তো যাওয়া হয়নি বা কেউ যাওয়ার বাদ পড়েছে। আমরা এমনও শুনেছি যে দারোয়ানকে বলে আসা হয়েছে বাসায় কেউ নেই, দারোয়ান পরে ইনফরমেশনটা দেয়নি। আমাদের বাড়ি বাড়ি যাওয়া টাইমটা শেষ হলেও আমাদের ভোটার রেজিস্ট্রেশন অব্যাহত আছে। আপনি ঘরে বসে এখন আবার ভোটার আবেদন করতে পারবেন বা আমাদের যে সমস্ত রেজিস্ট্রেশন কেন্দ্র আছে সেখানে গেলেও কিন্তু আপনি ভোটার হতে পারবেন। জুলাই আন্দোলনে আহতদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি তাদের 18 বছর পূর্ণ হলে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ন্যায়ভিত্তিক সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 45 জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থানে বাহিনীর সদস্যরা থানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সুরক্ষায় গুরুত্বপূর্ণ আনসারের ভূমিকা পালনের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আনসারের উন্নত প্রশিক্ষণ ও লোকবল বাড়ানো হবে।
দেশ গড়ার কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল এবং আছে। ভবিষ্যতে তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু তারা আছেন এবং তারা আইন শৃঙ্খলা সাথে সাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করতেছে এবং দেশের জন্য অনেক কাজও করে। এবং দেখেন সে সময় যেসব অনেক কিছু খালি হয়ে গেছিল, কিন্তু আনসাররা কিন্তু তার দায়িত্ব যেসব জায়গায় ছিল তারা কিন্তু তাদের প্লেস কোথাও ছাড়ে নাই। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। অধিবাসীদের বহাল রেখে গাজা পুনর্গঠনে আরব দেশগুলো একমত বলে জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন গাজাকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকতে রূপ দেওয়া হবে। গাজা পশ্চিমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং একে ঢেলে সাজাতে হবে। তবে ফিলিস্তিনিদের গাজা এবং অধিকৃত পশ্চিম তীর থেকে বাস্তুচ্যুত করার বিরুদ্ধে জর্ডানের অবিচল অবস্থানের কথা জানিয়েছেন বাদশাহ আবদুল্লাহ। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানিয়েছেন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠন এবং ভয়াবহ মানবিক পরিস্থিতির মোকাবেলা করা সবার অগ্রাধিকার হওয়া উচিত। ভাষার মাস ফেব্রুয়ারি। পড়তে ও লিখতে না পারায় বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধীদের বড় অংশই শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। ব্রেইল পদ্ধতিতে ভাষাগত এই সংকট কাটিয়ে তাদের কেউ কেউ উচ্চ শিক্ষা গ্রহণ করার পাশাপাশি অর্জন করছেন একাধিক ভাষার দক্ষতা। প্রশিক্ষকরা বলছেন ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়লে লাখ লাখ দৃষ্টি প্রতিবন্ধী দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবেন। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। দৃষ্টি প্রতিবন্ধিতার কারণে জীবনের শুরুতে কোনো বিদ্যালয়ে ভর্তি হতে না পারা কিশোরগঞ্জের হাফিজুর রহমান ব্রেইল পদ্ধতিতে শিখে নিয়েছেন 4টি ভাষা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করা হাফিজুর এখন তার মতো দৃষ্টি প্রতিবন্ধীদের পরিচয় করিয়ে দিচ্ছেন জ্ঞান চর্চার সঙ্গে। বাংলা, ইংলিশ, তারপরে অঙ্ক, তারপরে হচ্ছে আরবি মোটামুটি শেখাচ্ছি। অন্য ভাষা যদি ওরা শিখতে আগ্রহী থাকে তো পরবর্তীতে হয়তো আমরা যারা আগ্রহী থাকে তাদেরকে ওই পদ্ধতিতে আমরা আরও তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য চেষ্টা করব। ঢাকার বারডো ব্লাইন্ড স্কুলে শিক্ষার্থীরা শিখে নিচ্ছেন কিভাবে লিখতে ও পড়তে হয়। দৃষ্টির সীমাবদ্ধতা কাটানোর পর তাদের সামনে খুলে যাচ্ছে বহু ভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ। আমি যেহেতু ব্রেইল পারি, ব্রেইলে বাংলা, ইংরেজি, আরবি তিনটাই পড়তে পারি। আমার জন্য তো এটা একটা আনন্দের বিষয় যে আমিও লিখতে পড়তে পারি। প্রথম কঠিন মনে হতো, এখন কেমন লাগে? এখন সহজ। প্রশিক্ষকরা বলছেন সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তাদের শিক্ষার সুযোগ বাড়াতে হবে। যারা পড়ালেখা করতে পারতেছে না, সেক্ষেত্রে তাদের পরিবারের আর্থিক অবস্থা অত ভালো না, সেক্ষেত্রে এই ছেলেমেয়েগুলো যখন বড় হয় এদের কাছে কিন্তু কর্মসেক্টরটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। ভাষাগত দক্ষতা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের প্রস্তুতিকে সহজ করছে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। স্থপতি লাইলুন নাহার ইকরাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত 1:45 রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। আজ বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম নামাজে জানাজা হবে। বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে গাজীপুরের বাগান বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। স্থপতি লাইলুন নাহার ইকরাম স্বামী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার ফুল চাষের অন্যতম পথিকৃৎ শের আলী সর্দার বুধবার ভোর রাতে ইন্তেকাল করেছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার হাত ধরে যশোর এলাকায় প্রথম বাণিজ্যিক ফুল চাষের সূচনা হয়, যা পরবর্তীকালে চ্যানেল আইয়ের হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানেও একাধিকবার তুলে ধরা হয়েছে। নামাজে জানাজা শেষে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মহাপরিদর্শক পল মার্টিনকে অপসারণ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন ইউএসএআইডির একজন কর্মকর্তা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে বরখাস্তের বিষয়টি পল মার্টিনকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পরই তিনি ইউএসএআইডির উপর নানা বিধিনিষেধ আরোপ করেন। যুক্তরাষ্ট্র ইউএসএআইডির মাধ্যমে মূলত বিদেশে তার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সংস্থাটির কর্মীর সংখ্যা 10,000-এর বেশি। তাদের মধ্যে 2/3 বিভিন্ন দেশে কাজ করছেন। ট্রাম্প মনে করেন ইউএসএআইডি দুর্নীতি ও জালিয়াতি করে, তাই তিনি সংস্থাটি ভেঙে দিতে চান। তবে ট্রাম্পের এই পরিকল্পনা আটকে দিয়েছেন ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালত। নিটোল টাটা, কৃষি সংবাদ। ব্যাংকের চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হিসেবে সফল হয়েছেন ঝিনাইদহের খন্দকার মিজানুর রহমান। লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ করে সাড়া ফেলেছেন তিনি। তার এই সাফল্য অনুকরণীয় হয়ে উঠেছে অনেকের কাছে। ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কালীগঞ্জ উপজেলার খন্দকার মিজানুর রহমান ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা। 2018 সালের প্রথম 4 বিঘা জমিতে ড্রাগন চাষ শুরু করেন তিনি। লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষের খরচ বাদে বাৎসরিক আয় হচ্ছে 30 থেকে 35 লাখ টাকা। শুধুমাত্র অসময়ে লাইটিংয়ের মাধ্যমে এই ফলটা ফলানো সম্ভব হয়েছে এবং এটার এখন বাজার প্রাইসও অনেক হাই। আমি এই বাগান থেকেই 600 টাকা পাইকারি রেটে বিক্রি করতেছি, যেটা ঢাকা সহ বিভিন্ন জায়গার পাইকাররা আমার বাগান থেকে নিয়ে যাচ্ছে বর্তমানে। খন্দকার মিজানুরের বাগানের ড্রাগন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ন্যাচারাল যে ড্রাগন তো মিজান মায়ের বাগান থেকে আমি এখান থেকে নিতে আসছি। তার আগেও একবার নিলাম এখান থেকে। তো আমার এখান থেকে টোটালি আপনার 1 কেজি মালে আমার 12 টাকার মতো খরচ যায়। সেই খরচটা একসাথে যোগ করে আমরা 10 টাকা কেজিতে লাভ করি। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এই বাগান দেখতে। আমরা এইরকম নতুন পদ্ধতিতে ড্রাগন চাষ এর আগে কখনো দেখিনি। ওনারই প্রথম এই চাষ, আর উনিও প্রথম এই পদ্ধতিতে ড্রাগন চাষ করছে। এই ড্রাগন চাষ দেখে আমাদের আসলে খুবই ভালো লাগছে। লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে বলছেন কৃষি বিভাগ। মোটামুটি 12 ঘন্টা প্লাস সময় আমাদের ড্রাগন ফলের ফুল এবং ফল আসার জন্য প্রয়োজন। তো এক্ষেত্রে এই মিজানুর রহমানের বাগানে আমরা সন্ধ্যা থেকে প্রায় 4 ঘন্টা আলো ব্যবস্থা করা হচ্ছে। অভাবনীয় সাফল্যের কারণে ড্রাগন চাষের প্রতি কৃষকদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। নরসিংদীর নাগরিয়াকান্দিতে রাজকীয় সৌন্দর্য নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে ভিনদেশি টিউলিপ ফুল। বাহারি রঙের টিউলিপের চোখ জোড়ানো সৌন্দর্য আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের। শহরের যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে ফুলের রাজ্যে স্বস্তি খুঁজে ফিরছেন দর্শনার্থীরা। সুমন রায়ের রিপোর্ট। অসাধারণ ও সুশোভিত ফুল টিউলিপ গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলছে টিউলিপের। তেমনি নরসিংদীর নাগরিয়াকান্দি মেঘনা তীরবর্তী ছোট্ট বাগানে শোভা পাচ্ছে লাল, সাদা, গোলাপি সহ 5 রঙের টিউলিপ। বিদেশি এ ফুল এক নজর দেখতে বাগানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। পাশেই রয়েছে আরেক ভিনদেশি ফুল পিটুইনিয়া। এই টিউলিপ ফুলগুলি দেখার জন্য সাধারণত সারা বাংলাদেশ থেকে লোক আসতেছে। আমি কখনো ভাবি নাই বাংলাদেশে এরকম একটা সুযোগ পাবো, সবাইকে দেখাতে পারবো টিউলিপ ফুল। একদিকে টিউলিপ, অন্যদিকে বাহারি পিটুইনিয়া। প্রকৃতির এমন সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। ঢাকার আশেপাশে আসলে পাওয়া যাবে, এটা আমাদের জন্য খুব ব্লেসিং। ঢাকার কাছাকাছি এরকম একটা ফুলের রাজ্যে এসে আমাদের সত্যিই খুব ভালো লাগছে। ভারতের কাশ্মীরের টিউলিপ বাগানের অনুপ্রেরণা থেকেই মূলত এমন উদ্যোগ, জানান বাগান মালিক। কাশ্মীরে গিয়েছিলাম টিউলিপ দেখতে। তো আমি যখন গেলাম কাশ্মীর, 1 সপ্তাহ আগে টিউলিপ শেষ হয়ে গেছে, মানে বাগান আর ছিল না তখন। তো আমার মনে খুব কষ্ট নিয়ে মানে বাংলাদেশে আসতে হয়েছিল যে টিউলিপ দেখতে যেও দেখতে পারি না। সেই আক্ষেপ থেকে আমার টিউলিপ বাগান করা। প্রকৃতির অমূল্য উপহার বাহারি এসব ফুল নিমিষেই ভালো করে দিতে পারে মানুষের মন, এনে দিতে পারে মানসিক প্রশান্তিও।
তাই সারা দেশেই ফুলের এমন রাজ্য গড়ে তোলার আহ্বান প্রকৃতিপ্রেমীদের। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নির্যাতনের সেল হিসেবে ব্যবহৃত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা, আওয়ামী লীগ আইয়ামে জাহিলিয়াত করে গেছে মন্তব্য। জুলাই আগস্ট গণহত্যা তদন্ত শেষ হওয়ার আগেই রায় নিয়ে মন্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ, ভবিষ্যতে এমন বক্তব্যে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। পিলখানা হত্যা মামলায় দণ্ডাদেশপ্রাপ্তদের বিস্ফোরক মামলায় জামিন না দিতে শহীদ স্বজনদের দাবি, সুবিচার পাওয়ার আশা। এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় 5 প্রতিষ্ঠান জবাব দিলে প্রয়োজনীয় ব্যবস্থা, জুলাই আন্দোলনে আহতদের স্মার্ট এনআইডি প্রদান। এবং ফিলিস্তিনিদের সরিয়ে গাজায় পুনর্গঠনের ট্রাম্পের প্রস্তাব, জর্ডান, মিশর, উত্তর কোরিয়ার প্রত্যাখ্যান, অধিবাসীদের নিজ ভূমিতে রাখায় একমত আরব বিশ্ব। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই online.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।